জেন গল্প। লেখক শ্রী বিৎসুক ভট্টাচার্য। গল্পের নাম তাই কি। শুদ্ধ জীবন যাপনের জন্য জেন সাধক হাকুইন তার প্রতিবেশীদের প্রশংসা পেতেন। হাকুইনের কাছে থাকতেন এক জাপানি খাবারের দোকানি, আর তার সুন্দর এক মেয়ে ছিল। একদিন হঠাৎই তার অভিভাবকেরা আবিষ্কার করলেন মেয়েটি গর্ভবতী। বাবা মা ক্রুদ্ধ। মেয়ে কিছুতেই স্বীকার করবে না লোকটি কে। অবশেষে অনেক তাড়নার পর সে হাকুইনের নাম বলল। অত্যন্ত রুষ্ট হয়ে অভিভাবকেরা সাধকের কাছে গেলেন। হাকুইন শুধু বললেন, তাই কি। শিশুটির জন্ম হলে তাকে হাকুইনের কাছে নিয়ে আসা হলো। ততদিনে হাকুইনের খ্যাতি নষ্ট হয়েছে। অবশ্য তাতে তার কোনো ক্ষতি বৃদ্ধি হয়নি। তিনি যত্নে শিশুটিকে লালন করতে থাকলেন। তিনি প্রতিবেশীদের কাছ থেকে দুধ ও শিশুটির প্রয়োজনীয় অন্য সব কিছু সংগ্রহ করতেন। 1 বছর হয়ে গেলে কুমারী মাটি আর সহ্য করতে পারলেন না। তিনি অভিভাবকদের সত্য বললেন। বললেন যে মাছ বাজারের একটি যুবক শিশুটির প্রকৃত জনক। মেয়েটির মা বাবা সঙ্গে সঙ্গে হাকুইনের কাছে প্রভূত ক্ষমা প্রার্থনা করে শিশুটিকে ফিরিয়ে নিয়ে আসতে গেলেন। হাকুইন সম্মত ছিলেন। শিশুটিকে প্রত্যর্পণ করে তিনি শুধু বললেন, তাই কি। গল্পের নাম আনুগত্য। সাধক বানকেইয়ের কথা শুনতে শুধু জেনবাদী ছাত্ররা নন, সব শ্রেণীর সব ধরনের লোকেরাও আসতেন। বানকেই কখনো সূত্র উদ্ধৃত করতেন না, আর পাণ্ডিত্যপূর্ণ তত্ত্বেরও অবতারণা করতেন না। তার কথা সরাসরি তার হৃদয় থেকে শ্রোতাদের হৃদয়ে চলে যেত। তার শ্রোতাদের বিপুল সংখ্যা দেখে নিচিরেন সম্প্রদায়ের এক পুরোহিত খুব ক্ষুব্ধ। তার দলবলু জেন সম্পর্কে শুনতে আসে। আত্মকেন্দ্রিক নিচিরেন পুরোহিতটি মন্দিরে এলেন। বানকেইয়ের সঙ্গে বিতণ্ডা বান্ধাতে তিনি বদ্ধপরিকর। তিনি চিৎকার করে বললেন, ওহে জেন শিক্ষক, থামুন থামুন। যাদের কাছে আপনি শ্রদ্ধেয় তারা আপনার কথা শুনবেন। আমি সেরকম নয়।
আপনি আমাকে আপনার অনুগত করে তুলতে পারবেন? আমার পাশে আসুন, দেখবেন। বানকেই এ কথা বললেন। অহংকারী পুরোহিত ভিড় ঠেলে সাধকের কাছে গেলেন। বানকেই হাসলেন। আমার বাদিকে আসুন। পুরোহিত তাই করলেন। বানকেই বললেন, না, বাদিকে নয়। আপনি ডান দিকে এলে আমরা আরো ভালোভাবে কথা বলতে পারব। এদিকে আসুন। পুরোহিত গর্বিত পদক্ষেপে ডান দিকে সরে গেলেন। দেখছেন তো, বানকেই বললেন, আপনি আমাকে মেনে চলছেন। আমার মনে হয় আপনি একজন অতি ভদ্র সন্তান। এবার বসে পড়ুন আর শুনুন। গল্পের নাম মুক্ত প্রেম। 20 জন সাধক আর একজন সাধিকা। সাধিকার নাম এসুন। এক জেন সাধকের কাছে তারা সকলে ধ্যান অভ্যাস করতেন। এসুন মাথা মুড়ানো, সাদাসিধে পোশাক পরা, তবু আশ্চর্য সুন্দর। কয়েকজন সাধক গোপনে তার প্রেমে পড়ে গেলেন। একলা দেখা করতে চেয়ে তাদের একজন এসুনকে একটি প্রেমপত্রও লিখে ফেললেন। এসুন উত্তর দিলেন না। পরদিন শিক্ষক গোটা দলটিকে পাঠ দিচ্ছিলেন। পাঠ শেষ হলে এসুন উঠে দাঁড়ালেন। তিনি প্রেমপত্র লেখককে উদ্দেশ্য করে বললেন, এমনই যদি সত্যই আমাকে ভালোবাসেন, তাহলে আসুন আর আমাকে আলিঙ্গন করুন। গল্পের নাম ঘোষণা। তার জীবনের শেষ দিনে টানজান 7টি চিঠি লিখে ফেলে তার এক অনুচরকে ডেকে চিঠিগুলি ডাকে দিয়ে আসতে বললেন। তারপর তিনি প্রয়াণ করলেন। চিঠিগুলিতে লেখা ছিল, ছেড়ে যাই এ পৃথিবী, এ আমার শেষ কথা। টানজান 27 জুলাই 1892। গল্পের নাম মুহুর্মুই। মেইজি যুগের গোড়ার দিকে নাম করা একজন মল্লযোদ্ধা ছিলেন। তার নাম উনামি, যার মানে বিশাল ঢেউ। উনামি বিরাট শক্তিশালী ছিলেন, মল্লবিদ্যাও জানতেন। নির্জনে তিনি গরুকে পরাভূত করতেন, কিন্তু জনসমক্ষে তার এমন লজ্জা লাগত যে তারই ছাত্রেরা তাকে পদানত করত। উনামি একজন জেন শিক্ষকের সাহায্য নেবেন ভাবলেন। সাধু হাকুজু তখন কাছেই একটি মন্দিরে
ছিলেন। উ নামি তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা বললেন। সাধু বললেন, এই মন্দিরে এ রাতটা থাকুন। আপনার নাম উ নামি। আপনি নিজেকে বিরাট ঢেউ বলে কল্পনা করুন। আপনি আর ভীরু কোনো মল্লযোদ্ধা নন। আপনি সেই বিশাল ঢেউ যা সব কিছু ভাসিয়ে দে, যা সব কিছু ডুবিয়ে দে। এরকম ভাবুন। দেখবেন আপনি এ দেশের সেরা মল্লযোদ্ধা হয়ে উঠেছেন। সাধু চলে গেলেন। উ নামি ধ্যানে বসলেন। ঢেউ ভাবতে চাইলেন নিজেকে। নানা কিছুর ভাবনা তার মাথায় এলো। ক্রমশ শেষে তিনি উত্তর নিজেকে ঢেউ ভাবতে পারলেন। রাত যত বাড়ল, ঢেউয়ের পর ঢেউ তত বড়, আরো বড় হল। ফুলদানি ভাসিয়ে দিল সে ঢেউ। এমনকি বুদ্ধের স্তূপটিকেও প্লাবিত করল। প্রত্যুষে মন্দির অসীম তরঙ্গের জোয়ার ভাটা হয়ে গেল। সকালে এসে সাধু দেখলেন উ নামি তখনও ধ্যানমগ্ন। তার মুখে হাসির ক্ষীণ রেখা। তিনি মল্লযোদ্ধার কাঁধে আলতু চাপড় দিলেন, বললেন, আর কোনো কিছুই আপনাকে বিরক্ত করতে পারবে না। আপনি ওই ঢেউ। আপনার সামনের সব কিছু আপনি ডুবিয়ে দেবেন। সেই দিনই উ নামি মল্লযুদ্ধের প্রতিযোগিতায় নাম দিলেন আর জিতলেন। তারপরে জাপানে আর কেউ তাকে হারাতে পারেনি। গল্পের নাম চন্দ্র। জেন সাধক রিউকান এক পাহাড়ের তলায় খুব সাদাসিধে থাকতেন। রাত্রে এক চোর এসে দেখল তার কুড়ে চুরির মতো কিছুই নেই। রিউকান চোর ধরলেন। বললেন, আপনি হয়তো বহু দূর থেকে আমার কাছে এসেছেন। আপনার শূন্য হাতে ফেরা ঠিক নয়। আপনি আমার এই পোশাক উপহার নিন। অবাক চোর পোশাক নিয়ে সরে পড়ল। রিউকান নগ্ন বসে চন্দ্র দেখছিলেন। ভাবলেন, আহা, বেচারাকে যদি এই সুন্দর চাঁদ দিতে পারতাম। গল্পের নাম অন্তমিল। অনেক দিন চীনে কাটিয়ে জেন সাধক হু সিন ফিরে এসে তার জাপানি শিষ্যদের উপদেশ দিতে শুরু করেছিলেন। তিনি ক্রমশ বুড়ো হয়ে পড়ছেন দেখে চীনে শোনা একটি গল্প শিষ্যদের বললেন। একবার বড়দিনে
বুড়ো টুকুফ তার শিষ্যদের বললেন, এ বছরটা যত পারো আমার যত্ন করে নাও। সামনের বছর অবধি আর বাঁচব না। শিষ্যেরা ভেবেছিল তিনি তো মজা করছেন, তবে লোক তিনি বড় ভালো। শিষ্যেরা পালা করে তাই বছরের বাকি কটা দিন তার বিশেষ পরিচর্যা করল। বছরের শেষ সন্ধ্যায় টুকুফ শেষ কথা বললেন, ভালোই করলে তোমরা। কাল বিকেলে তুষার পড়া থেমে গেলে আমি তোমাদের ছেড়ে যাব। শিষ্যেরা হাসলে, ভাবল বুড়ো ভুল বকছেন। পরিষ্কার তুষারহীন ছিল সেই রাত্রি। মধ্যরাত থেকে তুষারপাত শুরু হলো। পরদিন শিষ্যেরা গুরুকে খুঁজে পেল না। তার ধ্যান গড়ে গেল। দেখল টুকুফ প্রয়াণ করেছেন। গল্পটি করে হুসিন বললেন, শেষ দিনের কথা যে বলে যেতে হবে তার কোনো মানে নেই। তবে জেন সাধক যদি তা চান বলতেই পারেন। আপনি কি পারেন? কে একজন বলল। হ্যাঁ, আমি বলছি, 7 দিনের মধ্যেই। তার কথা শিষ্যেরা বিশ্বাস করল না। পরের বার তিনি যখন শিষ্যদের কাছে ডাকলেন, তখন তাদের অনেকেই ও কথা ভুলে গেছে। হুসিন বললেন, 7 দিন আগে আমি বলেছি আমি তোমাদের ছেড়ে যাচ্ছি। আমি কবি নয়, লিখিও না, কিন্তু যথারীতি একটি বিদায়ের কবিতা লিখে যেতে হবে। আমার শেষ কথা তোমরা কেউ লিখে নাও। তার শিষ্যেরা ভাবলে গুরু রং করছেন। একজন অবশ্য লিখতে শুরু করল। প্রস্তুত? গুরু জিজ্ঞাসা করলেন। হ্যাঁ মশাই, বললেন শিষ্য। তখন হুসিন শ্রুতিলিখন দিলেন। প্রবাসর থেকে আমি আসি আর ফিরে যাই প্রবাসরে। এসব কি? গতানুগতিক 4 পংক্তির কবিতা। তাই শিষ্যটি বলল, গুরুদেব, আমাদের 1 পংক্তি কম পড়েছে। হুসিন অধিকারী সিংহের মতো গর্জন করলেন, কা, অর্থাৎ হা হা করে উচ্চরুল হাসি। তখন তার প্রয়াণ ঘটল। গল্পের নাম ধর্ম দেশনা। বুদ্ধ একটি কাহিনীর মধ্য দিয়ে বলেছিলেন, বনে যেতে গিয়ে একটা লোক বাঘের মুখে পড়ল। ছুটল লোকটা, বাঘটা তার পেছনে। ছুটতে ছুটতে একটা খাড়াই টিলায় এলো। হাতের কাছে একটা বুনো আঙ্গুরের শেকড় পেয়ে
তাই ধরে ঝুলে পড়ল কিনারায়। উপরে বাঘটা গড় গড় করছে। ভয়ে লোকটা নিচে তাকালো। তলায় খাদে আরেকটা বাঘ তার জন্যে উঠ পেতে বসে আছে। এদিকে দুটো ইঁদুর, তাদের একটা সাদা আর একটা কালো। তারা ওই আঙ্গুরের শেকড় একটু একটু করে কাটতে শুরু করেছে। এমন সময় লোকটা কাছেই একটা টসটসে জাম দেখতে পেল। এক হাতে আঙ্গুরের শেকড় ধরে আরেক হাতে সে জামটা পারল। কি মিষ্টি যে লাগলো জামটা। গল্পের নাম প্রথম সূত্র। কিয়োটোর উবাকু মন্দিরে গেলে দেখা যাবে তোরণে প্রথম সূত্র কথাটি খোদাই করা আছে। সব অক্ষর খুব বড় বড়, আর যারা অক্ষর আঙ্কন বিদ্যায় পারদর্শী তারা সকলে এটিকে এক বাক্যে শ্রেষ্ঠ শিল্পকর্ম বলে স্বীকার করবেন। 200 বছর আগে কুসেন এই অক্ষর চিত্রণ করেছিলেন। কর্মীরা কাঠে বড় বড় করে পরে খোদাই করবেন, তাই কুসেন আগে এই অক্ষর কাগজে আঁকছিলেন। চিত্রলিপিতে করার সময় কুসেনের সঙ্গে ছিল এক সাহসী ছাত্র। ছাত্রটি আঁকার কালি প্রস্তুত করেছিল এবং সব সময় শিক্ষক কুসেনের কাজে সমালোচনা করতেও প্রস্তুত ছিল। ওটা ভালো হয়নি। প্রথম প্রয়াসের পর ছাত্রটি কুসেনকে এ কথা বলল। এটা কুসেন বললেন, বাজে, আগের চেয়েও আরো খারাপ। ছাত্রটি স্পষ্ট অভিমত ব্যক্ত করল। ধীর সহিষ্ণুতায় কুসেন একের পর এক একে চললেন। 84টি প্রথম সূত্র স্তূপ হয়ে উঠল। অথচ কুসেন তখনও ছাত্রটির সম্মতি পেলেন না। তারপর তরুণ ছাত্রটি তখন অল্প কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছে। কুসেন ভাবলেন, এই আমার ওর তীক্ষ্ণ দৃষ্টিকে এড়িয়ে যাওয়ার সুযোগ। লহমায় আঁকলেন তিনি। তার বিনির্মুক্ত মন কাজ করল। প্রথম সূত্র। সেরা কাজ এটি, ছাত্রটি এসে স্পষ্ট করে বলল। গল্পের নাম মায়ের কথা। আচার্য জিউন তোকুগাওয়া যুগের এক সুপরিচিত সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। তরুণ বয়সে তিনি সতীর্থদের পাঠ দিতেন। তার মা এ কথা জেনে তাকে একটি
পত্র লিখেছিলেন, বৎস, আমার বোধ হয় না তুমি একজন বৌদ্ধ ভক্ত হয়ে উঠেছ, কারণ অন্যদের কাছে তুমি জীবন্ত অভিধান স্বরূপ হয়ে উঠতে চাও। তথ্য এবং ভাষ্যের সম্মান এবং গৌরবের শেষ নেই। আমার ইচ্ছা তুমি এই বিদ্যাদান ব্যবসায় ত্যাগ করো। সুদূর কোনো পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র কোনো মন্দিরে নিজেকে সংবৃত্ত করো। ধ্যানে মনোনিবেশ করো এবং এভাবে তুমি যথার্থ বুদ্ধি লাভ করতে পারবে। গল্পের নাম এক হাতে তালি। ক্যানোনিন মঠের আচার্য ছিলেন মুকুরাই বা স্তব্ধ বজ্র। তুয়ু নামে তার এক ছোট ছাত্র ছিল। তার বয়স মাত্র 12। তুয়ু দেখত প্রাপ্তবয়স্ক ছাত্ররা সকালে সন্ধ্যায় আচার্যের কক্ষে গিয়ে জেনের পাঠ নিচ্ছেন। দেখে দেখে তারও ইচ্ছা হলো। অপেক্ষা করো, তুমি এখনো খুব ছোট, মুকুরাই বললেন। বালকটির জেদ দেখে শেষে মুকুরাই তাকে পাঠ দিতে সম্মত হলেন। মুকুরাই বললেন, 2 হাতে তালি দিলে তুমি শুনতে পাও, এখন আমাকে 1 হাতের তালি শোনাও। তুইও আচার্যকে যথাবিধি নমস্কার জানিয়ে তার নিজের কক্ষে গিয়ে এই সমস্যা পূরণে ব্রতী হল। জানালা দিয়ে পেইসাদের বাজনার শব্দ আসছে, সে শুনল। পেয়েছি, তুইও মনে মনে ভাবল। তুইও মনে মনে বলল। পরের সন্ধ্যায় আচার্য তাকে 1 হাতের তালি দেখাতে বললে সে ওই বাজনার অনুকরণ করল। মুকুরাই বললেন, না না, ওভাবে নয়, ও 1 হাতের তালি নয়, তুমি কিছুই পাওনি। তুইও ভাবল বাজনা সাধনায় ব্যাঘাত ঘটাবে, তাই সে এক নির্জন কোণ বেছে নিয়ে আবার ধ্যানে বসল। সে জল পড়ার শব্দ শুনতে পেল। পেয়েছি, মনে মনে ভাবল তুইও। আর পরের বার আচার্যের সামনে সে জল পড়ার শব্দের অভিনয় করে শোনাল। ও কি, ও তো জল পড়ার শব্দ, 1 হাতের তালি নয় তো। আবার চেষ্টা করো। বৃথাই তুইও 1 হাতের তালি শোনার কথা ভাবল। হাওয়ার শব্দ শুনলে সে, কিন্তু সে শব্দ বাতিল হল। পেঁচার শব্দ শুনলে সে, কিন্তু সে শব্দ খারিজ হল। পঙ্গপালের শব্দ শুনলে সে, কিন্তু সে শব্দ
নাকচ হল। তুইও 12-10 নানা শব্দ নিয়ে মুকুরাইকে দর্শন করল। সব শব্দই ভুল, সব শব্দই প্রত্যাখ্যাত হল। তুইও প্রায় বৎসরকাল ধরে গভীরভাবে ভেবে গেল, তাহলে এক হাতের তালি কি হতে পারে? অবশেষে বালক তুইও প্রকৃত ধ্যানের জগতে প্রবেশ করলেন এবং সব শব্দ উত্তীর্ণ হলেন। তিনি বললেন, আমি আর শব্দ সংগ্রহ করতে পারছি না। তার অর্থ আমি ধ্বনিহীন ধ্বনির রাজ্যে এসে পৌঁছেছি। তুইও এক হাতের তালি বুঝতে পেরেছেন।